আপনি কি কখনো এমন ফুটবল ম্যাচ দেখেছেন যেখানে খেলা শেষ হয়ে গিয়েছে কিন্তু বিতর্কের শেষ হয়নি? যেখানে কোটি কোটি মানুষ একই ম্যাচ দেখছে কিন্তু শেষ বাঁশি বাজার পর পুরো পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল বলছে এটাই সঠিক সিদ্ধান্ত, আরেক দল বলছে না, আমাদের থেকে বিশ্বকাপ চুরি করা হয়েছে। এটাই ফুটবল, এখানে একটি মাত্র বাঁশি, একটি মাত্র গোল এবং একটি মাত্র রেফারির সিদ্ধান্ত ইতিহাস বদলে দিতে পারে। কিন্তু আমি যদি বলি বিশ্বকাপ ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেগুলো নিয়ে আজও তর্ক করে বন্ধুত্ব নষ্ট হয়েছে, দেশে দেশে বিক্ষোভ হয়েছে, এমনকি ফুটবলের নিয়ম পর্যন্ত পরিবর্তন হয়েছে, তাহলে কি বিশ্বাস করবেন? আজ আমরা ফিরে যাব 1966 থেকে 2026 সালের সেই ম্যাচ পর্যন্ত, যে ম্যাচগুলো শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। কিন্তু সেই গল্পে যাওয়ার আগে একটা প্রশ্ন, বিশ্বকাপে এত বিতর্ক কেন হয়? কারণ বিশ্বকাপ শুধু একটা টুর্নামেন্ট নয়, একটা দেশের সম্মান, কোটি কোটি মানুষের আবেগ, একটা খেলোয়াড়ের সারা জীবনের স্বপ্ন একটি সিদ্ধান্তের কারণে ভেঙে যায়, তখন জন্ম নেয় বিতর্ক। ইতিহাস বলছে কিছু কিছু সিদ্ধান্তের কারণে কিছু কিছু দেশ আজও বিশ্বাস করে তাদের সাথে অন্যায় করা হয়েছিল। কিছু খেলোয়াড় আজও ক্ষমা করতে পারেনি রেফারিকে, আর কিছু ম্যাচ আজও ইউটিউব, ফেসবুক এবং রেডিটে লাখ লাখ মানুষ দেখে, শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজতে, আসলে কি ঘটেছিল। আজকের ভিডিওতে দেখবো আমরা সেই 7টি ঘটনা যেগুলো বিশ্বকাপকে শুধু ফুটবল টুর্নামেন্ট রাখেনি, বরং বানিয়েছে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ক্রীড়া আসর। তবে একটা অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের ঘটনাটি এতটাই সাম্প্রতিক, এতটাই বিতর্কিত যে আজও হাজার হাজার মানুষ বিশ্বাস করে সেই ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। চলুন শুরু করা যাক বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ঘটনাগুলোর যাত্রা। নাম্বার 7, 1966 সালের সে গোল, যে গোল নিয়ে আজও পুরা ফুটবল বিশ্ব একমত নয়। সাল 1966, প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করেছে ইংল্যান্ড। ঘরের মাঠ, নিজেদের দর্শক, আর একটাই স্বপ্ন, প্রথমবারের মতো বিশ্বকাপ জেতা। কিন্তু তাদের সামনে দাঁড়িয়েছিল তৎকালীন শক্তিশালী দল পশ্চিম জার্মানি। 1966 সালের 30 জুলাই লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় 1 লাখ দর্শক। পুরো স্টেডিয়াম যেন নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে কে হবে নতুন চ্যাম্পিয়ন। ম্যাচ শুরু হওয়ার পর থেকে দুই দল একে অপরকে 1 ইঞ্চি জায়গাও ছাড়ছিল না। গোল পাল্টা গোল, আক্রমণ পাল্টা আক্রমণ। 90 মিনিট শেষে স্কোরবোর্ডে লেখা 2-2, অর্থাৎ খেলা গড়ালো অতিরিক্ত সময়ে। এবং ঠিক তখনই ঘটে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম রহস্যময় ঘটনা। অতিরিক্ত সময়ের 101তম মিনিট, ইংল্যান্ডের জিও ফাস্ট বল পেলেন, ঘুরে দাঁড়ালেন, জোরে শট নিলেন, বল সোজা গিয়ে লাগে ক্রসবারে, তারপর নিচে পড়ে আবার মাঠে ফিরে আসে। জার্মান ডিফেন্ডার মুহূর্তের মধ্যে বল ক্লিয়ার করে দেয়। ইংল্যান্ডের খেলোয়াড় 2 হাত তুলে চিৎকার, গোল গোল। অন্যদিকে জার্মান খেলোয়াড়রা দৌড়ে এসে বলছে না, গোল পুরোপুরি গোল লাইন পার হয়নি। পুরো স্টেডিয়াম স্তব্ধ, রেফারি নিজেও নিশ্চিত নন। তিনি সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন লাইন্সম্যানের কাছে। কয়েক সেকেন্ড, কিন্তু সেই কয়েক সেকেন্ডেই বদলে দিল ফুটবল ইতিহাস। লাইন্সম্যান মাথা নাড়লেন, রেফারি মাঝমাঠের দিকে ইঙ্গিত করলেন গোল। ওয়েম্বলি স্টেডিয়াম আনন্দে বিস্ফোরিত হলো। পশ্চিম জার্মানির প্লেয়াররা হতবাক, তাদের দাবি গোল কখনোই পুরোপুরি গোল লাইন পার হয়নি। খেলা আবার শুরু হলো। শেষ দিকে ইংল্যান্ড আরো একটি গোল করে ম্যাচ জিতে নেয় 4-2 ব্যবধানে। আর সেদিন ইংল্যান্ড প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ম্যাচ শেষ হওয়ার পর পত্রিকা বিশেষজ্ঞ এবং সাবেক প্লেয়াররা একই প্রশ্ন করা শুরু করেন, আসলে কি বলটি গোল লাইন পার করেছিল? বছরের পর বছর নতুন নতুন ভিডিও বিশ্লেষণ করা হয়েছে, কম্পিউটার সিমুলেশন হয়েছে। অনেক গবেষক বলছে না, গোলটি পুরোপুরি গোল লাইন পার হয়নি। আবার অনেকেই বলছে ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে বিষয়টি পরিষ্কার বোঝা যায় না। অর্থাৎ আজও প্রায় 60 বছর পর এই গোল নিয়ে বিতর্কের শেষ হয়নি। অনেকের কাছে এটি ঘোস্ট গোল, আবার অনেকের কাছে এটি ইংল্যান্ডের প্রাপ্য গোল। কিন্তু আপনি যদি ভাবেন এটাই ছিল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় বিতর্ক, তাহলে ভুল ভাবছেন। কারণ এর ঠিক 20 বছর পর একজন মানুষ নিজের হাত দিয়ে গোল করে সেটিকে ইতিহাসের অংশ বানিয়ে ফেলেছিল। সাল 1986, স্থান মেক্সিকো। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, কিন্তু এটা শুধু একটা ফুটবল ম্যাচ ছিল না, এটা ছিল দুই দেশের অহংকারের লড়াই। এক পাশে আর্জেন্টিনা, অন্য পাশে ইংল্যান্ড। মাত্র 4 বছর আগে 1982 সালে দুই দেশের মধ্যে হয়েছিল ফকল্যান্ড যুদ্ধ। সেই যুদ্ধের ক্ষত তখনও শুকায়নি। তাই মাঠে নামার আগে এই ম্যাচ শুধু ফুটবল ছিল না, এটা ছিল আবেগ, প্রতিশোধ আর জাতীয় সম্মানের লড়াই। দ্বিতীয় অর্ধে 51তম মিনিট, বল ভেসে উঠল ইংল্যান্ডের বক্সে। ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটন এগিয়ে আসলেন বল ধরতে। তার সামনে একজন মাত্র 5 ফুট 5 ইঞ্চির একজন মানুষ, ডিয়েগো ম্যারাডোনা। উচ্চতায় তিনি গোলরক্ষকের চেয়ে অনেক ছোট, তাই সবাই ভেবেছিল বলটি গোলরক্ষকই ধরবেন। কিন্তু এক মুহূর্তের মধ্যে ম্যারাডোনা লাফ দিলেন। মাথা নয়, তার বাম হাত বলে স্পর্শ করলো, আর বল সোজা জালে। পুরো স্টেডিয়াম 1 সেকেন্ডের জন্য স্তব্ধ। ইংল্যান্ডের প্লেয়াররা রেফারির কাছে দৌড়ে গেলেন,
তাদের দাবি ওটা হাত ছিল, কিন্তু রেফারি কিছুই দেখেননি। লাইন্সম্যানও কোনো সংকেত দিলেন না। গোল দেওয়া হলো, স্কোর 1-0। মজার বিষয় হলো ম্যারাডোনা নিজেও সঙ্গে সঙ্গে উদযাপন শুরু করলো, এমন ভাবে দৌড়াতে থাকেন যেন কিছুই ঘটেনি। পরে তিনি তার আত্মজীবনীতে লিখেছিলেন তিনি নাকি আশা করেছিলেন রেফারি গোল বাতিল করবেন, কিন্তু যখন গোল দিয়ে দেওয়া হয়েছে তখন তিনি আর পিছে ফিরে তাকাননি। আর ম্যাচের পর সাংবাদিক যখন জিজ্ঞাসা করলেন আসলে কি হয়েছিল, তখন ম্যারাডোনা হেসে বলেন একটু ম্যারাডোনার মাথা আর একটু ঈশ্বরের হাত। এই একটি বাক্য ফুটবল ইতিহাসে অমর হয়ে যায়, হ্যান্ড অফ গড। কিন্তু গল্প এখানেই শেষ নয়। মাত্র কয়েক মিনিট পর একই ম্যাচে ম্যারাডোনা এমন একটি গোল করেন যেটাকে আজও শতাব্দীর সেরা গোল হিসেবে ধরা হয়। মাঝমাঠ থেকে বল নিয়ে প্রায় একাই পুরো ইংল্যান্ড দলকে কাটিয়ে গোল। একই ম্যাচে একজন মানুষ ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত গোল এবং সবচেয়ে সুন্দর গোল দুইটাই করে ফেলেন। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ম্যাচটি জিতে 2-1 ব্যবধানে, আর সেই বিশ্বকাপটিও জিতে নেয়। কিন্তু আজও প্রশ্ন রয়ে গেছে, তখন যদি VAR থাকতো তাহলে কি ইতিহাস অন্যরকম হতো? ম্যারাডোনা কি তখনও কিংবদন্তি হতেন, নাকি গোল কয়েক সেকেন্ডে বাতিল হয়ে যেত? কিন্তু আপনি যদি ভাবেন ভার থাকলে সব সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে সামনে যে গল্পটি আসছে সেই গল্পটি শুনে হয়তো আপনার ধারণাটি বদলে যাবে। কারণ 2002 সালে বিশ্বকাপে এমন কিছু সিদ্ধান্ত হয়েছিল যা আজও অনেক ফুটবল সমর্থক ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় রেফারিং বিতর্ক বলে মনে করেন। এবার আমরা চলে যাচ্ছি 2002 সালের বিশ্বকাপে। প্রথমবারের মতো দুই দেশ একসাথে বিশ্বকাপ আয়োজন করেছে। জাপান এবং দক্ষিণ কোরিয়া নিজেদের মাঠে খেলছেন দক্ষিণ কোরিয়া। মাঠ ভর্তি লাল জার্সির সমর্থক। পুরো দেশ একটাই স্বপ্ন দেখছে, প্রথমবারের মতো ইতিহাস গড়ার। আর সত্যি বলতে প্রথম কয়েকটি ম্যাচ দক্ষিণ কোরিয়ার পারফরমেন্স ছিল অসাধারণ, তাই তারা গ্রুপ পর্ব পেরিয়ে চলে যায় রাউন্ড অফ 16-এ। সামনে ইতালি, বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল। প্রায় সবাই ধরে নিয়েছিল এখানেই শেষ হবে দক্ষিণ কোরিয়ার রূপকথা, কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর এমন কিছু ঘটনা ঘটতে শুরু করলো যা আজও ফুটবল ইতিহাসে বিতর্কের বিষয়। প্রথম থেকে রেফারির বেশ কিছু সিদ্ধান্ত দেখে ইতালির প্লেয়ার অবাক হয়ে যায়। ইতালির একাধিক ফাউলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ইতালির তারকা খেলোয়াড় ফ্রান্সেস্কো টটকি বক্সের ভেতরে পড়ে যায়। তিনি পেনাল্টি চান, কিন্তু রেফারি পেনাল্টি তো দিলেনই না, উল্টো তাকে ডাই উইং এর অভিযোগ দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দিয়ে তাকে ম্যাচ থেকে বের করে দেওয়া হয়। পুরো ইতালি অবাক। একজন প্লেয়ার কম নিয়ে তাদের লড়াই আরো কঠিন হয়ে যায়। এরপর অতিরিক্ত সময়ে দক্ষিণ কোরিয়া গোল করে। ম্যাচ শেষ, দক্ষিণ কোরিয়া ইতিহাস গড়ে আর ইতালি বিদায় নেয়। কিন্তু আসল বিতর্ক তখনও বাকি ছিল, কারণ কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ স্পেন। ম্যাচ জুড়ে স্পেন আক্রমণের পর আক্রমণ চালাচ্ছিল। একসময় স্পেন গোল জালে পাঠায়, কিন্তু রেফারি গোল বাতিল করে দেয়। স্পেনের খেলোয়াড়রা প্রতিবাদ করেন। এর কিছুক্ষণ পর স্পেন আবারও গোল করে, কিন্তু অবিশ্বাস্যভাবে সেটিও বাতিল হয়। পুরো স্পেন দল রেফারিকে ঘিরে ধরে, ধারাভাষ্যকরাও বিস্মিত। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। দক্ষিণ কোরিয়া জিতে যায় আর পৌঁছে যায় বিশ্বকাপের সেমিফাইনালে। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর বিতর্ক শুরু। অনেক ফুটবল বিশেষজ্ঞ, সাবেক খেলোয়াড়, ইতালি ও স্পেনের সংবাদ মাধ্যমগুলো প্রশ্ন তোলে, রেফারির সিদ্ধান্তগুলো কি সত্যি নিরপেক্ষ ছিল? বছরের পর বছর এই ম্যাচের ভিডিও বিশ্লেষণ করা হয়েছে। আজও অনেক সমর্থক বিশ্বাস করেন সেই দুই ম্যাচ রেফারির সিদ্ধান্তের কারণে ফলাফল বদলে গিয়েছিল। অন্যদিকে অনেক সমর্থক বলেন দক্ষিণ কোরিয়া ভালো খেলেছিল, তাই তাদের অর্জনকে ছোট করে দেখা ঠিক নয়। অর্থাৎ আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না সত্যিটা কি ছিল। কিন্তু আপনি যদি ভাবেন এটাই ছিল রেফারির সবচেয়ে বড় ভুল, তাহলে অপেক্ষা করুন। কারণ পরের ঘটনার পর ফিফাকে বাধ্য হতে হয় ফুটবলে গোল লাইন টেকনোলজি আনার পথে এগোতে। একটি বল মাত্র কয়েক সেন্টিমিটারের জন্য পুরো বিশ্বকাপের ইতিহাস বদলে দিতে বসেছিল। সাল 2010। প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশে বসেছে ফুটবল বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার প্রতিটি স্টেডিয়াম ভরে গেছে হাজার হাজার দর্শকে, আর চারিদিকে শুধু একটাই শব্দ, ভুভুজেলা। কিন্তু এই বিশ্বকাপের সবচেয়ে আলোচিত বিষয় ট্রফি নয়, কোনো খেলোয়াড়ও নয়, বরং একটি গোল, যে গোল রেফারি দেখতেই পাননি। রাউন্ড অফ 16, জার্মানি বনাম ইংল্যান্ড। ফুটবল ইতিহাসের দুই চির প্রতিদ্বন্দ্বী। ম্যাচের শুরু থেকে জার্মানি দারুণ খেলেছিল। অল্প সময়ে তারা 2-0 ব্যবধানে এগিয়ে যায়। ইংল্যান্ড চাপের মুখে, কিন্তু তারপরেই ঘটে সেই মুহূর্ত যেটা আজও কেউ ভুলতে পারেনি। ইংল্যান্ডের মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড বক্সের বাইরে থেকে জোরালো শট নিলেন। বল উড়ে গিয়ে ক্রসবারে লাগে, তারপর স্পষ্টভাবে গোল লাইনের ভিতরে পড়ে আবার বাইরে চলে আসে। পুরো ইংল্যান্ড দল দুই হাত তুলে উদযাপন শুরু করে, দর্শকরাও চিৎকার করে গোল। কিন্তু রেফারি, তিনি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। কোনো গোল নয়, স্কোর আগের মতোই 2-1। ইংল্যান্ডের খেলোয়াড়রা হতবাক, ধারাভাষ্যকাররাও অবাক। টিভির রিপ্লেতে কোটি কোটি মানুষ দেখলো বল পুরোপুরি ক্রস লাইন অতিক্রম করেছে, কিন্তু মাঠে দাঁড়িয়ে থাকা কর্মকর্তারা তা দেখতে পাননি।
শেষ পর্যন্ত জার্মানি ম্যাচটি জিতে যায় 4-1 ব্যবধানে। কিন্তু ম্যাচের ফলের চেয়েও সবচেয়ে বেশি আলোচনা হয় সেই একটি গোল নিয়ে। প্রশ্ন উঠতে থাকে, এত বড় টুর্নামেন্ট প্রযুক্তির ব্যবহার করা হবে না কেন? একের পর এক সাবেক ফুটবলার, কোচ, বিশ্লেষক একই দাবি তুলতে থাকেন যে ফুটবলে প্রযুক্তি আনতেই হবে। ফিফা বুঝতে পারলেন একটি ভুল সিদ্ধান্ত পুরো বিশ্বকাপের ইতিহাস বদলে দিতে পারে। এরপর ফুটবলে চালু হয় গোল লাইন টেকনোলজি, যে প্রযুক্তি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে জানিয়ে দেয় গোল পুরোপুরি গোল লাইন পেরিয়েছে নাকি পেরোয়নি। অর্থাৎ ল্যাম্পার্ডের সেই গোল শুধু একটি বিতর্ক ছিল না, সেটি ফুটবলের ইতিহাসের একটি নতুন যুগের সূচনা করেছিল। কিন্তু প্রযুক্তি আসার পর কি ফুটবলের সব বিতর্ক শেষ হয়ে গেল? উত্তর হলো না। কারণ গোল লাইন টেকনোলজির পর এলো ভিএআর, আর ভার আসার পর কিছু বিতর্ক কমলেও নতুন বিতর্কের জন্ম হলো। এবং আমাদের তালিকার পরের দুটি ঘটনা ঠিক সেই প্রশ্নই তুলবে। প্রযুক্তি কি সত্যি ন্যায় বিচার করতে পারে, নাকি শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করে মানুষের সিদ্ধান্তের উপর? 2010 সালে সেই ঘটনার পর অনেকেই ভাবেন প্রযুক্তি এলেই ফুটবলের বিতর্ক শেষ হয়ে যাবে। গোল লাইন টেকনোলজি এলো, তারপর ভিএআর, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারি, যার কাজ রেফারি যদি কোনো সিদ্ধান্তে ভুল করে তাহলে তাকে সতর্ক করা। শুনতে নিখুঁত লাগলেও বাস্তবে সবকিছু এত সহজ ছিল না। 2022 কাতার বিশ্বকাপ, ফুটবল ইতিহাসে অন্যতম ব্যয়বহুল বিশ্বকাপ। স্টেডিয়াম, প্রযুক্তি, আয়োজন সবকিছু ছিল আধুনিক। ফিফা বলেছিল এবার নাকি প্রযুক্তির কারণে ভুল সিদ্ধান্ত কমে যাবে। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার পর আবারও শুরু হলো বিতর্ক। কোনো ম্যাচে পেনাল্টি নিয়ে প্রশ্ন, আবার কোনো ম্যাচে অফসাইড নিয়ে তর্ক, আবার কোথাও ভার ডাকলেও আবার কোথাও ডাকেনি। ফলে সমর্থকদের প্রশ্ন ছিল একটাই, একই ধরনের ঘটনা কিন্তু দুই ম্যাচে দুই রকম সিদ্ধান্ত কেন? ভারের সবচেয়ে বড় সমস্যা প্রযুক্তি নয়, কারণ ভিডিওতে একই জিনিস দেখায়। সমস্যা হলো ভিডিওর ব্যাখ্যা দেন একজন মানুষ, আর দুইজন মানুষ একই ঘটনা দেখে দুই রকম সিদ্ধান্ত নিতেই পারেন। তাই ভার আসার পর বিতর্ক শেষ হলো না, বরং বিতর্কের ধরন বদলে গেল। কেউ বলে ভার ফুটবলকে আরো ন্যায়সঙ্গত করেছে, আবার কেউ বলে ফুটবলের স্বাভাবিক গতি আর আবেগ নষ্ট করেছে। কিন্তু যাই হোক, 2022 বিশ্বকাপের পর কেউ কল্পনাও করতে পারেনি মাত্র 4 বছর পর এমন একটি ম্যাচ হবে যেখানে ভার, রেফারি এবং ফিফাও সমালোচনার মুখে পড়বে। ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। হাজার হাজার মানুষ রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে থাকেন। একটি দেশের ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে অভিযোগ পর্যন্ত করেন। অনেকে বলেছিল ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করলো। কিন্তু আসলে কি ঘটেছিল? কেন এত মানুষ ক্ষুব্ধ হয়েছিল? আর কেন সেই ম্যাচটিকে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ঘটনার একটি বলে মনে করছেন? সেটাই এই ভিডিওর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্প। জুলাই 2026, স্থান আটলান্টা। বিশ্বকাপের রাউন্ড অফ 16। একদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম চমক মিশর। ম্যাচের আগে অনেকেই ধরে নিয়েছিল আর্জেন্টিনা সহজে জিতে যাবে, কিন্তু মাঠের গল্পটা ছিল একেবারে আলাদা। খেলা যত এগোতে লাগলো মিশর তত আত্মবিশ্বাসী হয়ে উঠল। তারা শুধু রক্ষণে দাঁড়িয়ে থাকেননি, বরং আক্রমণ করেছেন এবং তারপর এলো সেই মুহূর্ত, মিশর গোল করলো। স্টেডিয়াম স্তব্ধ, আর্জেন্টিনা পিছিয়ে পড়ল। এরপর আরো একবার মিশর গোল জালে পাঠায় এবং মিশর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। মনে হচ্ছিল ইতিহাস লেখা হয়ে গেছে। ঠিক তখনই রেফারির কানে ভেসে আসে এক পরিচিত শব্দ, চেকিং পসিবল ফাউল। ভিএআর রিপ্লে দেখা হলো, কয়েক মুহূর্ত অপেক্ষা। এরপর রেফারি হাত তুলে জানিয়ে দিলেন গোল বাতিল। কারণ ভিএআর এর মতে আক্রমণ শুরুর আগে ফাউল হয়েছিল। মিশরের খেলোয়াড়রা অবিশ্বাসের চোখে তাকিয়ে রইলেন। কোচ সাইডলাইনে ক্ষোভ প্রকাশ করলেন, কিন্তু খেলা থামেনি। আর্জেন্টিনা ম্যাচে ফিরে আসে, স্কোর সমান করে এবং শেষ সময়ে জয় সূচক গোলও পেয়ে যায়। চূড়ান্ত ফল আর্জেন্টিনা 3, মিশর 2। একটি অসাধারণ প্রত্যাবর্তন। কিন্তু শেষ বাঁশি বাজার পর আলোচনা আর ফুটবল নিয়ে ছিল না, আলোচনা হচ্ছিল ভার নিয়ে। মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ফিফা এর কাছে অভিযোগ জমা দেন। তাদের অভিযোগ ছিল ভার ভুলভাবে ব্যবহার করা হয়েছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ম্যাচের ফলকে প্রভাবিত করেছে। বিশ্বজুড়ে অনেক সাবেক খেলোয়াড় এবং বিশ্লেষক ওই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। আবার অনেকে বলেন রেফারি তখনকার নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন। বিতর্ক এতটাই বড় হয়ে যায় যে ফিফা এর প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ের লুইজি কালিনা প্রকাশ্যে বলতে বাধ্য হন, রেফারিদের সততা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় এবং ম্যাচ কর্মকর্তারা কারোর প্রভাবাধীন নন। কিন্তু ফুটবলের ইতিহাস আমাদের একটি জিনিস শেখায়, যখন কোনো সিদ্ধান্ত লাখো মানুষের মনে প্রশ্ন তৈরি করে তখন সেই বিতর্ক খেলার সাথে শেষ হয় না। 1966, 1986, 2002
2010, 2022 এবং 2026 সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু বদলায়নি একটা জিনিস, আর সেটা হলো ফুটবলের প্রতি মানুষের আবেগ। আর আবেগ থাকলে বিতর্ক থাকবেই। তো আপনার মতে ফুটবলের সবচেয়ে বিতর্কিত ঘটনা কোনটি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।